আপনাদের হুম, তো মনে হয় কয়েকটা বৃদ্ধাশ্রমের সাথেও একটা এক একটা এতে বেওয়ারিশ মানব সেবা আচ্ছা বৃদ্ধাশ্রম আমাদের যেটা অক্সিজেনের অক্সিজেনে, ওখানে না? অক্সিজেন শীতল ঝর্ণা আবাসিকে যেটা অবস্থিত আরকি। এটা মূলত প্রথমত তো এই বেওয়ারিশ বৃদ্ধাশ্রমটা ছিল আপনার ১ম স্টার্ট হয়েছিল কালামিয়া বাজার আচ্ছা, এদিকে ছিল। একটা ভাড়া বাসায় ছিল। এটা প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছে মাওলানা গোলাম রাব্বানী। তো উনি এটাকে পরবর্তীতে ছিন্নমূল যে জায়গাটা আছে আপনি জি, জানেন আরেফিন জি, বাইজিদ লিং আরফিননগর রোড। সেলিম। ওখানে গিয়ে উনারা একটা সামহাউ ঘর করে ছিলেন। তো অক্সিজেনের যে এখন যে জায়গাটাতে উনারা আছেন, সেই জায়গাটার মালিক হচ্ছে মোহাম্মদ ইউসুফ ভাই। আচ্ছা, উনি কাতার প্রবাসী। তো উনি একদিন দেশে আসার পরে একদিন সামহাউ বৃদ্ধাশ্রমে গিয়েছিলেন। ছিন্নমূলে যখন ছিল। তখন দেখার পরে উনার কাছে খুব খারাপ লাগলো যে এতগুলো বৃদ্ধ বাবা-মা এত খারাপ অবস্থায় আছে। তখন উনি বললেন যে, "আমার একটা জায়গা আছে অক্সিজেনে, এটা আমি আপনাদেরকে বৃদ্ধাশ্রম করে দিব।" আচ্ছা। উনি সাদকা জারিয়ার নিয়তে ওইটা করে দিয়েছে। ঘর-টর সব করে দিয়ে এটা বৃদ্ধাশ্রমটা ওখানে established হয়েছে। তো ওখানে কি যারা আছেন সবাই কি বেওয়ারিশ? বেওয়ারিশ। আচ্ছা। ওখানে কোনো পরিচয় মানে পরিচয়পত্র ফ্যামিলি কেউ নাই। আছে এরকম না, কাউকে না রাখা হয় না। কাউকে রাখা হয় না। ওখানে আপনার এটা শর্ত যে পরিচয়পত্র যদি থাকার মানে যাদের আছে তাদেরকে রাখা যাবে না। হ্যাঁ? তার একটা কারণ হচ্ছে যে তাহলে অনেকেই দিতে চাইবে। হ্যাঁ, তখন অনেকেই এসে বলবে যে মানুষ আমার বাসায় বাবা-মাকে রাখতে রাখেন। হ্যাঁ, চাইবে না। অনেকেই আছে। এরকম আমরা প্রায় কেস আমরা পাই। মানে অনেকে নিজের মাকেও এনে দেয়। এনে বলে যে, "ভাই এর মহিলার কোনো পরিচয় নাই, একে রেখে দেন।" এরকম আমরা মানে ফেস করেছি ভাই। সত্যি কথা যেটা এগুলো আসলে আমরা যখন কথার মারপ্যাঁচ বলি বা করি তখন বুঝতে পারি যে এটা ওর নিজের মা। মাও চুপ করে থাকে। মা শুধু চোখের পানি ফেলতে থাকে। কিন্তু কিছু বলে না। হ্যাঁ? সন্তানের এই দিকে এরকম কিছুদিন আগে একটা কেস এরকম আসছিল। রাতের বেলা জি, নিজের গাড়িতে করে নিয়ে আসছে। হ্যাঁ? মহিলার কাপড়-চোপড় দেখেই বোঝা যাচ্ছে যে মহিলাটার ভালো ফ্যামিলির। মানে ওরই মা মা এটাই। কিন্তু সে বুঝাইতে চাচ্ছে যে এই মহিলার কোনো জায়গা নাই। একে আমরা করতেছি মানে অনেকদিন থেকে দেখতেছি। দেখাশোনা হ্যাঁ, করে এখন আর রাখতে পারতেছি না। আপনারা বৃদ্ধাশ্রমে রেখে দেন। এরকম আমাদেরকে বলছিল। তা আমরা বলি যে, "না ভাই রাখা যাবে না। আমরা তো আবার আপনার কোনো এখানে যারা আছে কাউকেই কিন্তু আমরা থানার জিডি ছাড়া নেই না। আচ্ছা। থানা থেকে আমাদেরকে দিতে হবে। তারপর আমরা নিবো। প্রত্যেকটা ফাইল আমরা আলাদা মেইনটেইন করি। কারণ আপনারা জানেন রিসেন্টলি ঢাকায় যে মিল্টন জি, জি। সমাদ্দারে যেটা ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার এর ওখানেও একটা কথাবার্তা উঠেছিল যে কিডনি বিক্রি করে কিডনি দেয়। বেঁচে না ওটা তো এই ধরনের দেখেছি। আসলে আপনি এটা খুব হাস্যকর একটা বিষয়। কারণ হচ্ছে অনেকে হয়তো বিভিন্ন আমার কথাতেও আর্গুও করতে পারে যে, "ভাই এত কিছু হইছে বাংলাদেশে। আপনি কেমনে বলেন যে তারপরেও এটা মিথ্যা?" কিন্তু আসলে নরমাল ব্যাপার হচ্ছে যে আমার কাছের কিছু মানুষের কিডনি ট্রান্সপ্লান্ট হইছে। তো তাদেরকে যেমন আমার একটা ফ্রেন্ডের ওয়াইফের কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য যে ডোনার তাকে আপনার এই ক্রস ম্যাচিং অপারেশনের এর উপর। হ্যাঁ, অপারেশনেরও ৮ মাস আগে ইন্ডিয়া চলে যেতে হইছে তাদের ২ জনকেই। আচ্ছা। ৮ মাস আগে যেতে হইছে। তাদের ২ জনের ব্লাড গ্রুপ, আদার্স অনেক টেস্ট। মানে এই পুরা প্রসেসটা করতে তার প্রায় ৳১,০০,০০,০০০ র কাছাকাছি চলে গেছে তাদের খরচ। ২ জনে অনেক টেস্ট করছে। খাবার নিউট্রিশন মেইনটেইন করছে সবসময় এবং যে ডোনার তার খাবার সবকিছু মেইনটেইন করতে হইছে। হ্যাঁ? এবং সবকিছু করে স্পেসিফিকলি দিনে তাও কি আপনার ওই মানে এটা করছে গোপনে। কারণ বলে কিডনি এরকম করা যায় না। এটা বলে জি। আইনগতভাবে না কত বাধা আত্মীয় হ্যাঁ, ছাড়া হ্যাঁ, কারো পক্ষে কি করে না। আছে বলে অনেক বিধিনিষেধ আছে। তারপরেও যে ডোনেট করছে তাকেও অনেক ভালো একটা অ্যামাউন্ট টাকা দিছে। তো যেটা বলছিলাম এত সুস্থ মানুষ তারই কিডনি নেওয়ার ক্ষেত্রে এত সমস্যা। আর যারা পচে গলে যাচ্ছিল, রাস্তায় পড়ে যাদের পায়ে পচন ধরে গেছে। আমাদের এখানে একটা বৃদ্ধ মা ছিলেন যাকে যখন আনা হইছে একটা জাস্ট এরকম একটা পলিথিনে পেঁচাইয়া আনছে। আপনি মানে মনেই হবে না এটা মানুষ সেটা। একটা পলিথিনে পেঁচানো আছে তার সারা গায়ে পোকা চলে আসছে এবং সবচেয়ে মানে বলতেও লজ্জা যে তার মানে যে আ যৌনাঙ্গ মানে মানে সেখানে পোকা চলে আসছে। তো যার কারণে যখন এটা মেডিকেলে নেওয়া হইছে, তাকে নার্সরা ডিনাই করছে যে পরিস্কার করতে পারবে না। মানে নিতে পারতেছে না কেউ। মানে ভয়ংকর লাগতেছে বিষয়টা। আপনি পোকা চলতেছে আপনাকে সারা গায়ে, জীবিত মানুষের গায়ে। এগুলো আপনারা যারা বৃদ্ধাশ্রমে বা এই ধরনের রোগী মানে বেওয়ারিশ নিয়ে কাজ করে নাই? যেমন আমাদের শওকত ভাই চিটাগাং এ কাজ করে। আপনারা হয়তো দেখছেন অনেক ভিডিওতে জি, তার। তো এটা কিন্তু মানে সবাইয়ের পক্ষে সম্ভব না। সম্ভব না। তো আপনি যখন দেখবেন এই ধরনের মানে সবাই এটা নিতে পারে না। তো এই মহিলাকে আপনার মানে আমরা এই যিনি পরিচালক জি, তখন তাকে লজ্জার মাথা খেয়ে তার নিজে পরিষ্কার করতে হইছে। নার্স মহিলা নার্সরা করছে না।
তাকে নিজে পরিষ্কার করে সেই মহিলা পরে সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে তার একটা ভিডিও আপনার এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন দেখলো, তার ফ্যামিলির লোকরা খুঁজে পাইছে। পাইছে যে মানে যেটা তাদের মা, রাউজানের। তার মা অনেক আগে মানে মানসিকভাবে ইয়ে হয়ে গেছে। বাসা থেকে বের হয়ে চলে গেছিল। তারা আর খুঁজে পাচ্ছিল না। পরে জানা গেল যে মহিলা বড়ুয়া, বুদ্ধিস্ট এবং তাকে আপনার রাউজানে নিয়ে তারপরে ওই যে আমাদের পরিচালককে ডেকে নিয়ে অনেক বিশাল সংবর্ধনা দিছে। তারাও মানে অনেক হ্যাপি যে তার মাধ্যমে একটা তাদের মাকে খুঁজে পাইছে। তো এই বিষয়গুলো যখন ঘটে, আপনি কিন্তু যার মানে যে যার তার মাধ্যমে এটা সম্ভব না। না, এই ধরনের কাজগুলা। ট্রু। তো ঠিক আছে? আপনি যে বৃদ্ধাশ্রম যিনি চালায় আপনি জি। প্রায় দেখবেন যে উনার পোস্টের কারণে অনেক সময় উনি সমালোচিত হ্যাঁ, হয়। হ্যাঁ, কারণ উনি অনেক সময় কিছু অগোছালো কথা বলে ফেলে। কিন্তু একটা ৪৫ টা আমি নিজেও যদি ১ ঘন্টা থাকি বৃদ্ধাশ্রমে আমার নিজের মাথা ঘুরায়। কারণ এরা একেকজন একেক রকম এবং তারপর কারোই বয়স মানসিক অবস্থা হয়ে ভালো না। গেছে। এ এ এখন ওখানে কতজন আছে? এখন আমাদের ওখানে ৪৫ জনের মতো আছে। আচ্ছা, তো আচ্ছা অনেক আমার গল্পটা বলি কেন আমি কিভাবে এটাতে সাথে এনক্লুড হইলাম। এটা তো আমাদের অক্সিজেনে আমার বাসার জি, পাশেই। আমার বাসা খুব কাছেই। আচ্ছা, তো আমি যখন ওখানে রেগুলার আসা যাওয়া শুরু করলাম, যদি জানলাম যে আমার বাসার কাছেই। পাশাপাশি আমার মধ্যে একটা মানে তাড়নাও আসলো যে বৃদ্ধাশ্রম তো এটা আমার প্রতিবেশী। এখন জি, ওরা যদি না খেয়ে থাকে, তাহলে এটা তো আমার আল্লাহ তাআলা আমাকে এটার জন্য দায়ী করবেন। তাই করবে। হ্যাঁ? জি। আর আমরা এত সোশ্যাল ওয়ার্ক করি, এত বিভিন্ন জেলায়, জেলায় খাওয়াই। কাছের আমার মানুষরা কাছের না খেতে মানুষরা না পারলে খেয়ে তার থাকলে তো আমার জন্য একটা এটা তো দায়বদ্ধতা অবশ্যই। থেকে যায়। ওই তাড়না থেকে আমি আসা যাওয়া করলাম। তো পরবর্তীতে আমাদের যিনি ওই যে চেয়ারম্যান যে জায়গাটা দিয়েছেন আচ্ছা, ইউসুফ ভাই আর পরিচালক দুজনে মিলে চিন্তা করলেন যে মুরাদ ভাইকে আমরা আমাদের উপদেষ্টা হিসেবে নিয়ে নিই। আচ্ছা। এই এখন আমি বর্তমানে এই বৃদ্ধাশ্রমে একজন উপদেষ্টা হিসেবে আছি আরকি ওখানকার। তো এইটা হচ্ছে যে এখানকার সাথে ইনক্লুডের গল্প। তো ওই দিক থেকে চিন্তা করে না আমরা আবাম ফাউন্ডেশন এর সাথে এটাকে আমরা করেছি, কোলাজ করেছি। যে আমরা রেগুলার আবাম ফাউন্ডেশনের মাধ্যমে তো একটা সাহায্যটা যাতে করি। ফান্ডটা বৃদ্ধাশ্রম সাপ্লাই হ্যাঁ, থাকে। বৃদ্ধাশ্রমে সাপোর্টটা দিয়ে থাকি আমরা। ভাইয়া এখন আ যেটাও আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আমরা লাস্টেই চলে আসছি প্রায়। হুম, যে এখন যারা আমাদের ধরেন যে যারা এখন অনেক ইন্টারেস্টেড হচ্ছে এইসব হুম, ভলান্টারি হিউম্যানিটেরিয়ান কাজে। কিন্তু তাদের অনেক জায়গায় দেখা যায় যে প্রপার একটা দিক নির্দেশনা নাই। প্লাস অনেক সংগঠন আছে যে যারা মানে অন্য উদ্দেশ্যে এইসব করছে। লাইক বিদেশি ফান্ড কালেক্ট হয়তোবা হতে পারে, অথবা আ কি বলে বিভিন্ন ধরনের প্রাইজ অথবা হুম, ইয়ের হুম, জন্য হুম। করছে। তো এখন তাদের জন্য আপনার সাজেশন কি থাকবে? ধরেন যারা একদম একেবারেই নতুন মানে প্রপার যারা কাজ তারা করতে চায় কিন্তু তারা জানে না যে কিভাবে কি করতে হবে। তাদের জন্য যদি কিছু আমার বলতেন। যদি ওদিক থেকে সাজেশন এর কথা বলেন, আমি সবসময় যেটা আমি আমার ফাউন্ডেশনের ক্ষেত্রে বা আমার সংগঠনকে যারা কাজ করে, আমার মেম্বারদেরকে যেটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনারা যে কাজটা করছেন, সেই কাজের পিছনে আপনার নিয়তটা কি? মানে আপনার মানে ইনসাইড আপনি কি ভাবছেন? মনের মধ্যে আপনি কি ভাবছেন? আপনার কাজটা যদি হয় যে লোক দেখানো, তাহলে আপনার কাজটা মানে না করাই উচিত। আর আপনি যদি মনে করেন যে এই কাজটা করার মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, যে আল্লাহর কাছ থেকে আমি এটা পাবো, তাইলে আপনি করেন। তাহলে দেখবেন যে আল্লাহ আপনাকে দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। আমি ব্যক্তিগতভাবে যেটা আমি ফিল করছি, যেমন ধরেন আমরা অনেক কাজ করতে যাচ্ছি যেটাতে আমি মানে আপাতদৃষ্টিতে আমার মনে হচ্ছে এটাতে আমার কোনো লাভ নাই, আমার লস। কিন্তু বাস্তবতায় দেখা গেছে কি অনেক বেশি মানে রিওয়ার্ড আমাদেরকে ফেরত দিছে। যদি আমরা মানে আমি আমার বাস্তবতার থেকে বলি, উদাহরণ থেকে বলি যে আমি রেড কিচেনকে দিয়েই বলি। আমি রেড কিচেন যেহেতু আমি নিজে খুব অ্যাক্টিভলি করতাম। এখনো রেড কিচেনের সাথে মানে আমি যুক্ত আছি। তো ওদিক থেকে যদি বলি যে রেড কিচেন একসময় আমরা যখন করতাম আমরা কিন্তু টোটালি রেড কিচেন থেকে কখনো আউটপুট চিন্তা করতাম না। আমরা কিন্তু নিজের খেয়ে, নিজের পড়ে, বনের মস তাড়ানো মানে ঘরের খেয়ে বনের মস তাড়ানোর মতোই কাজ করতাম। কিন্তু দেখা গেছে কি রেড কিচেন পরবর্তীতে গিয়ে একটা ইটসেলফ এ ক্যারিয়ার হয়ে গেছে। রেড কিচেন থেকে এখন অনেক বড়, বড় প্রজেক্ট হয় বা হুম, বিভিন্ন বড়, বড় হয়। আপনারা জানেন যে ইন্টারন্যাশনালি রেড কিচেনটার অনেক ভালো সুনাম আছে। শোনা হচ্ছে। তো রেড ক্রিসেন্টের মানে অনেক কাজের ব্যাপ্তিও আছে। আমি নিজেও আপনার চাইলে আমি রেড ক্রিসেন্টে জব করতে পারতাম। কিন্তু সামহাউ হয় নাই। রিজিকের ব্যাপার যেটা বললাম যে। তো আমি রেড ক্রিসেন্টে জবের আসলে ওই একটা পেশা আমার মধ্যে কাজ করছে। যেটা ওই সময়েও কাজ করছে। যে আমি চিন্তা করছি যে যেটাকে আমি সবসময় ভলান্টারি চিন্তা করছি, ক্যারিয়ার হিসেবে সেটাতে কেমনে দাঁড়ালো। জি। সেখানে কেমনে চাকরি করব? এই ধরনের একটা ব্যাপার আমার মধ্যে কাজ করত। মানে ওখান থেকে আমি কেন টাকা নিবো? টাকা নিলে তো আর এটা আমার মানব সেবা হইল না। মানুষ। বা আমি রেড ক্রিসেন্ট যখন রোহিঙ্গা ক্যাম্পেও কাজ করতে যেতাম,
তখনও আমি চিন্তা করতাম যে আমি কাজ করব, আমি কিন্তু এখানে চাকরি করব না। কারণ এখানে রোহিঙ্গা ক্যাম্পে আমি জানতে পারলাম পরবর্তীতে অনেক ভালো, ভালো বেতনের চাকরি। হ্যাঁ, হ্যাঁ? আমাদের অনেক জুনিয়ররাও অনেক প্রচুর ভালো, ভালো বেতনের বেতনের। লাখের উপরে জি। বেতন পাচ্ছে। যেখানে আমরা সামান্য আমরা যেখানে ওখানে খুবই হিসাবে আমরা খুব কম সেলারিই পাই। সেই হিসাব করলে আরকি। তো ঐসব চিন্তা থেকে আমি জন্য যে না, নিজেকে কিছু, কিছু জায়গায় কিন্তু ধরে রাখতে হবে। আল্লাহ বরকতটা অন্য জায়গা থেকে দিবে আমাকে। হ্যাঁ? কারণ মানুষের এই যে আমি যদি কথার কথা রোহিঙ্গা ক্যাম্প থেকে যদি আমি কাজ করে পরে রোহিঙ্গা ক্যাম্পে চাকরি শুরু করতাম, মানুষ কিন্তু বলত যে, "ও তো আসলে চাকরি করার জন্যই আসলে গেছে।" ভলান্টারি ওয়ার্কটাকে সবসময় আসলে ভলান্টারি ভাবেই দেখলেই ভালো। তাইলে আপনার কাজটাতেও অনেক বেশি আপনি পাবেন, আনন্দ পাবেন এবং এ এটার রিওয়ার্ডটা কিন্তু আপনি পৃথিবীতেই পাবেন। আমি যেটা মানে ব্যক্তিগতভাবে আপনাকে সাজেশন দিব যেমন আমাদের পরিচিত অনেক ছেলে-মেয়ে যারা ভলান্টারি ভাবেই কাজ করত। কিন্তু পরবর্তীতে তাদের এই ভলান্টারি কাজটাকেই অনেক বেশি মূল্যায়ন করা হইছে। যেমন আমি যেহেতু একটা এডুকেশন সেক্টরে কাজ জি। করি, আমি নিজেও আ আমাদের অনেক স্টুডেন্টরা আমাদের বিদেশে যায়, পড়তে যায়। তো অনেক ভালো কাজ দেয় যাদের হচ্ছে রেড ক্রিসেন্টের ব্যাকগ্রাউন্ড থাকে বা যেকোনো ভলান্টারি অর্গানাইজেশন তাদের যে সার্টিফিকেট গুলো থাকে, এগুলো কিন্তু বিদেশে বেশ গুরুত্বের সাথে দেখা হয়। জি। এগুলাকে তাদেরকে বলে যে হ্যাঁ, ও শুধুমাত্র পড়ালেখার মধ্যেই নিজেকে ফিক্স রাখে না। সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল যেটা ওয়ার্ক হচ্ছে। করে। তো সোশ্যাল তে নিজেকে সংযুক্ত রাখে। তো আপনি মানে দেখবেন এরকম অনেক অজস্র উদাহরণ আছে। তো প্রত্যেককে আমি সাজেশন দিব যে আপনারা নিয়তটাকে রাখেন যে আল্লাহ সন্তুষ্টি অর্জন। মানে আমাদের অর্গানাইজেশন কোনটার সাথে যদি আমরা যুক্ত হতে চাই তাহলে ওইটাই দেখতে হবে যে মানে অর্গানাইজেশনের লক্ষ্যটা কি? হুম। যে কোনো কিছু কোনো দিকে থেকে পাওয়া কোনো অনেকে নাকি আছে যে মানুষের জন্য করা? পলিটিক্যাল কিছু সার্ভ হ্যাঁ, করে। ওইটাই বলতে পলিটিক্যাল চাচ্ছি। সার্ভ করে। এরকম পলিটিক্যাল আপনি সার্ভ করে, প্রায় কেউ দেখবেন। হয়তো বিদেশি কোনো প্রাইজ অথবা অনুষ্ঠানের হ্যাঁ, অথবা অর্গানাইজেশনে যুক্ত হওয়ার জন্য করে। আ তাহলে বেটার হবে যে ওই টাইপের গুলো এভয়েড করে যাওয়া। হ্যাঁ, স্পেসিফিকলি আমি এটাই বলব জি। যে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে কাজটা করছেন এটার মাধ্যমে কি আপনি কারো ব্যক্তিগত কোনো উদ্দেশ্য সার্ভ করছেন কিনা? নিজেও নাকি কোনো কিছু পাওয়ার আশা করা যাবে না, প্লাস অর্গানাইজেশনও কোনো কিছু পাওয়ার আশা করতেছে নাকি ওইটা দেখতে হবে। থ্যাংক ইউ ভাইয়া। আজকে হুম, আপনার কাছ থেকে অনেক কিছু জানা হলো। আমাদের এই এপিসোডে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আজকের মতো আমাদের এপিসোড এখানেই শেষ। আশা করছি নেক্সট এপিসোডে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।